ভয় আউট ভরসা ইন 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। গতকালই মুখ্যমন্ত্রী বার্তা দেন আর তারপরেই আমরা দেখছি ধরপাকড় শুরু হয়ে গেছে। একদিকে আমরা দেখলাম তামান্না খুনে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, অন্যদিকে দেবু দাস খুনে গ্রেফতার করা হয়েছে 10 জনকে। কাকদ্বীপে সিপিআইএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রীর খুনে গ্রেফতার 10 জন। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিহত দম্পতির ছেলের, আর 24 ঘন্টার মধ্যে অ্যাকশন। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একটু জানি, অর্পণ কোথা থেকে কিভাবে এই 10 জনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, কাকদ্বীপ এলাকা থেকে এই 10 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 2018 সালে বুদাখালী গ্রামে দেবু দাস এবং তার 18 সালে বুদাখালী গ্রামে দেবু দাস এবং তার স্ত্রী দুজনকেই পুড়িয়ে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় কাকদ্বীপে অভিযোগ দায়েরের পরেও কিন্তু কোনো গ্রেপ্তার হয়নি। তৎকালীন দেখা গিয়েছে যে দুজনকে আটক করা হয়, পরবর্তীকালে তারা গ্রেপ্তার করার পরেও তারা জামিন পেয়ে যান। এর পরবর্তী সময়ে এই যে অভিযুক্ত 10 জন যাদের নাম ছিল তাদের অভিযোগ নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তার ছেলে। এরপরেই দেখা যায় যে তার গতকাল রাত্রেই পুলিশের কাছে পুলিশ সক্রিয় হয় এবং পুলিশ গিয়ে এই 10 জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকের নাম এফআইআর লিস্টে ছিল। তৎকালীন দীপঙ্কর দাস তার ছেলে যে অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই এই 10 জনকে গ্রেপ্তার করা হলো। তুমি যেটা বলছিলে অবশ্যই ভয় আউট ভরসা ইন, সেটা অবশ্যই এই কাকদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে 2018 সালে বুদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দুজন, তার ছেলে দীপঙ্কর দাস তখন বাড়ি ছিল না এবং সেই রাতে তারা দুই স্বামী স্ত্রী বাড়িতে ছিলেন, সেই সময় তাদেরকে পুড়িয়ে খুন করা হয়। একেবারে অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি দীপঙ্কর দাসের সঙ্গে, দেবু দাসের ছেলে। দীপঙ্কর বাবু, 2018 সালের ঘটনা, রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। অবশেষে গতকাল আপনারা দেখা করার পরেই 24 ঘন্টার মধ্যে অ্যাকশন, গ্রেফতার করা হয়েছে 10 জনকে। কিভাবে দেখছেন? হ্যাঁ দীপঙ্কর বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আবারও যোগাযোগের চেষ্টা করব আমরা দীপঙ্কর দাসের সঙ্গে। আমরা দেখেছিলাম গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন 3 স্বজনারা পরিবার, যেখানে তামান্নার মা ছিলেন, আনিস খানের বাবা ছিলেন এবং দেবু দাসের ছেলে দীপঙ্কর দাস তিনিও ছিলেন। আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাই 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। পালা বদলের সরকার। দীপঙ্কর দাসের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। দীপঙ্কর বাবু, যেমনটা বলছিলাম 2018 সালের ঘটনা, রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে, তখন কাউকে গ্রেফতার করা হয়নি। অবশেষে গতকাল আপনি যখন দেখা করে এলেন তারপরেই আমরা দেখছি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন। দেবু দাস খুনে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, এই ঘটনা ঘটেছিল 2018 সালের পঞ্চায়েত ইলেকশন ঠিক আগের দিন রাতে, নির্বাচনের ঠিক আগের দিন রাতে 13 মে ঘটনা। এই ঘটনার পর থেকে তৎকালীন রাজ্য প্রশাসন বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এই ঘটনা নিয়ে নানা তথ্য খাড়া করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বলুন বা তৎকালীন যিনি পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন, তৎকালীন এই ঘটনাটি নিয়ে সত্যাসিক তথ্য খাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু আমি একজন ভিকটিম, আমি দেখেছি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি যাদের নামে কমপ্লেন বা এফআইআর করেছিলাম তাদেরকে গ্রেফতার না করে অপর আরো 10-12 জনকে গ্রেফতার করা হয়। কিন্তু আমি যাদের নামে কমপ্লেন করেছিলাম তাদের এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। আসলে কালকে আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য। উনি আশ্বাস ছিলেন যে এই ঘটনা রিওপেনিং হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। সেই মতো আমাদেরকে উনি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন ডিজি সাহেবের সঙ্গে দেখা করার জন্য কালকে 7টার দিকে। আমরা সেই মতো 7টার দিকে ডিজি সাহেবের সঙ্গে দেখা করি এবং আমাদের যে ঘটনা সেটা তিনি ভালোভাবে শোনেন এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি বলেন যে ঠিক আছে আপনাদের শুনলাম। আজকে শুনতে পারলাম যে আমি যাদের এগেইনস্টে কমপ্লেন করেছিলাম এই এত বছর পরে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। দীর্ঘ এতটা বছর পরে মুখ্যমন্ত্রীর বলার পরে এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, এই 10 জন ব্যক্তিকে দীর্ঘ এতটা বছর পরে।
গতকালই আমরা জানি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চান 3 স্বজনহারা পরিবার, যেমন তামান্নার মা, আনিস খানের বাবা এবং দীপঙ্কর দাস। আর তারপরে সিপিএম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তামান্নার আজকে মৃত্যুর 1 বছর হয়ে গেল, আনিসেরটা 4 বছর, ওরটা 6 বছর। এরকম বিগত 15টা বছরে প্রশাসনিক সরকারি উদাসীনতায় খুন হয়ে যাওয়া অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ বিচার না পেয়ে এরকম রাস্তায় রাস্তায় কোর্টে পুলিশের কাছে তারা দৌড়ে বেরিয়েছে। তাই ডিজির সঙ্গেই কথা বলে, ডিজি শুনেছেন কথা, বাকিটা এবারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে। আশা রাখবো গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারকে যে কারণে পরিবর্তন করেছিলেন সেই পরিবর্তনের ফলে তারা যেটা চেয়েছিলেন সেটা যাতে তারা পান। মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে যখন এই পরিবারগুলো, শুধু তো এই 3টে পরিবার নয়, অসংখ্য পরিবার, আরজিকর সমিতি, বিচার পেতেই তো সরকারের পরিবর্তন, তাহলে সরকার নিশ্চিতভাবে মানুষের সেই আশ্বাস পূরণ করবে বলেই মানুষ আশা রাখছে। অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর। কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। কি কি অভিযোগ রয়েছে, কি কি মামলা করা হয়েছে, অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, অতীন ঘোষ এবং অর্থাৎ ডেপুটি মেয়র এবং তার মেয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, ঠিক কোন কোন অভিযোগ রয়েছে? একাধিক ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে, প্রতারণা, তোলাবাজি সহ শুরু করে এবং হুমকি দেওয়া বিভিন্ন ধারায় কিন্তু এই মামলা করা হয়েছে। এবং শুধুমাত্র এই মামলার একটাই কারণ, যেহেতু 2017 সালে প্রগতি ময়দান থানা এলাকায় একটি বাড়ি সহ জমি, যেখানে কিন্তু জোর করে কম টাকায় 25 লক্ষ করে চেক দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে তারা যখন সেই ব্যবসায়ী না দিতে চায়, তাকে কিন্তু বারবার হুমকি দেওয়া হয়েছিল এবং এই টাকার জন্য চেক যখন দেওয়া হয়েছিল, সেই ব্যবসায়ী যখন ফেরত দিতে চায়, সেই সময় লক্ষ্য করা গেছিল তাকে কিন্তু উল্টে বলা হয়, তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হচ্ছিল। একাধিক এই অভিযোগ যেমন ছিল, এরপরেই বিধাননগর উত্তর থানায় যখন লিখিত অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এই তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ থেকে শুরু করে কয়েকজনকে এই মামলায় তলব করা হয়েছে। জমি জালিয়াতি সংক্রান্ত একটি বিষয় রয়েছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে বাড়ির জমি সহ বাড়ির মূল্য প্রায় 3 থেকে 4 কোটি টাকা ছিল, সেই বাড়ি 50 লক্ষ টাকা অগ্রিম দিয়ে জোর করে দখল নিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগ প্রাক্তন ডেপুটি মেয়র কলকাতা পৌরসভার অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং তার জামাই সহ কয়েকজনের নামে অভিযোগ দেওয়া রয়েছে। এবং এই জমি নিয়েই, বাড়ি নিয়েই কিন্তু জোর করে ভয় দেখানো হয়েছিল, দলবল নিয়ে তার বাড়িতে চড়া হয়েছিল ব্যবসায়ী, এমনটাও অভিযোগ করে। শেষমেশ অভিযোগ দায়ের করার পরে পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্তে নামলো এবং এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই অতীন ঘোষ এবং তার মেয়ে, তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। যদিও এখনো পর্যন্ত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করা হচ্ছে জমি সংক্রান্ত মামলা। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, কিভাবে নোট টাকা দেওয়া হয়েছিল, ফেরত দেওয়া হয়েছিল বলা হচ্ছে। ঠিক কি কি অভিযোগ সামনে এসেছে, অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো, প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি। এবং তারা অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়। অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও অভিযোগ, আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রিয়দর্শিনী ঘোষের সঙ্গে। প্রিয়দর্শিনী দি, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার কি বক্তব্য? কমলিনী পল, যিনি অ্যালিজেড ওনার অফ দ্য প্রপার্টি বা অ্যালিজেড ওনার অফ দি সোভরানি হোটেল, তিনি সর্বৈব মিথ্যে কথা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ওনার অভিযোগগুলো শুনলাম, আমি পরপর উত্তর দিচ্ছি।
প্রথমত বলা হচ্ছে একটা এগ্রিমেন্ট ফর সেল সাইন করা হয়েছিল চাপ সৃষ্টি করে। প্রথমত অতীন ঘোষ, প্রাক্তন ডেপুটি মেয়র আমার বাবা, এই প্রপার্টির সাথে তার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। এইটা আমার শ্বশুর বাড়ির প্রপার্টি এবং তিনি না এই মেয়েটাকে চেনেন, না জানেন, না ওনার বাড়িতে কোনোদিনও গেছেন, না কোনো এগ্রিমেন্টের পার্ট এন্ড পার্সেল হয়েছেন। ওনাকে, কমলিনীকে তো প্রমাণ দিতে হবে, কোনো সিসিটিভি ফুটেজ বা কিছু, এমনি তো বলে দিলে হয় না চাপ সৃষ্টি করা হয়েছিল। ও বলছে যে চাপ সৃষ্টি করে এগ্রিমেন্ট সাইন করে নেওয়া হয়েছে। এইটা হিন্দি সিনেমার মতন আমার মনে হচ্ছে। একটা এগ্রিমেন্ট ফর সেল উইটনেস প্রেজেন্ট চাপ সৃষ্টি করে সাইন করে নেওয়া যায় না। আর যদি সাইন করানো হয় তাহলে আমরা তো চেকে পেমেন্ট করেছিলাম, চেকটা উনি ড্রপ কেন করলেন ব্যাংকে, যদি উনি এগ্রিমেন্টটাকে ওনাকে চাপ সৃষ্টি করিয়ে নেওয়া হয়েছিল? ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির কথা বলছেন। এই মহিলা আমাদের এই বাড়িটা বিক্রি করানোর জন্য 2, 3, 4 রকমের ভুয়ো নথি ডকুমেন্ট দিয়েছেন, যেটা আমার পজিশনে আছে এখন এবং আমি সেইটা কম্পিটেন্ট অথরিটিকে প্রেজেন্ট অলরেডি করে দিয়েছি। এই ভুয়ো নথির মাধ্যমে আমার কাছ থেকে যখন ওরা প্রপার্টিটার বাকি ব্যালেন্স টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার যেহেতু একটা ব্যাংক লোনের ব্যাপার ছিল, ব্যাংক আমাকে সেভ করে দেয় যে আপনারা প্রতারিত হবেন, এদের ডকুমেন্ট কিন্তু ঠিক নেই। তখন মেয়েটি বলে যে আমার বাবা আমার জন্য একটা বিল ছেড়ে গেছে। আমার লয়ার যখন বলে যে এই বিলের প্রবেটটা আনো, কারণ প্রবেট ছাড়া অন্য বিল, যে কোনো বিল সেটা বৈধ হয় না, তখন সে বিলের প্রবেট আজ 9 বছর হয়ে গেল দেখাতে পারে না। আজকে সে বলছে আমি প্রপার্টিটা বিক্রি করতে চাই না, কিন্তু এটা তো হাতের আচ্ছা। পুতুল না। আমাদের 3 বছর প্রপার্টিটাতে আমাদের রেখে সবকিছু করে আমাদের বেশ। দিয়ে ট্যাক্স পেমেন্ট করিয়ে আমরা সব রকম রক্ষণাবেক্ষণ করিয়ে বলছে প্রপার্টি বিক্রি করবে না। ওনার বাবার একটা বিবাহ থেকে অন্য একজন সন্তান বেশ। আছে যাকে ওরা লিগ্যাল ধন্যবাদ। এয়ারশিপ দেবে না, তাই জন্য এই রকম ভাবে এরা মেলাইন ধন্যবাদ করার চেষ্টা প্রিয়দর্শিনী দি।